13 বছর পর সিরিজ জয় নাকি 4 নম্বরে নেমে 50 এবং সেঞ্চুরি যে করলেন নাজমুল হোসেন শান্ত, সেটি কি টকিং পয়েন্ট নাকি? আমরা যদি বলি যে পিএসএলে মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানাকে এনওসি দেওয়া থেকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইবারে আবারও বিরত থাকলো, সেইটাই কি টকিং পয়েন্ট কিনা? কোনটা এই সিরিজ জয়ের মূল টকিং পয়েন্ট? নাহিদ রানার ফায়ারি বোলিং, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো। সর্বপ্রথমে যে কথাটা বলতে চাবো সেটা হচ্ছে 13 বছর পরে যে সিরিজ জয়টা ছিল, 13 বছর আগে কিন্তু আমরা বাংলা ওয়াশ করেছিলাম নিউজিল্যান্ডকে, কিন্তু এইবারে এসে বাংলা ওয়াশটা না করতে পারাটা কি একটা আক্ষেপ কিনা? কারণ নিউজিল্যান্ডের এই টিমটা কিন্তু পূর্ণশক্তির টিম ছিল না, যেইখান থেকে তাদের রেগুলার 11 জন প্লেয়ার যখন নাকি স্কোয়াডে ছিল না, আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে এই সিরিজে বাংলাদেশ নিউজিল্যান্ডকে কিন্তু বাংলা ওয়াশ করতে পারবে। কিন্তু প্রথম ম্যাচটা যে আনফর্চুনেটলি আমরা হেরে গিয়েছিলাম, সেটাই কিন্তু ছিল একটা আপসেট, বা একটু কাইন্ডে যদি বলি যে বাংলাদেশের বর্তমান এই স্ট্রেংথের টিমের কাছে সেটা কিন্তু টোটালি আনএক্সপেক্টেড ছিল। বাংলাদেশ যদি এই সিরিজটা বাংলা ওয়াশ করতে পারত, তাহলে হয়তো আমরা র্যাঙ্কিংয়ে একটু উপরে না উঠতে পারলেও র্যাঙ্কিংয়ের যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু আমরা আরও একটু এগিয়ে যেতে পারতাম। এখন আসবো লাস্ট ম্যাচটাতে, বা লাস্ট দুইটা ম্যাচে যে আমরা দেখলাম নাজমুল হোসেন শান্ত যে 4 নম্বরে ব্যাট করলেন। কেন নাজমুল হোসেন 4 নম্বরে ব্যাট করলেন, বা কেন লিটন দাস 5 নম্বরে ব্যাট করলেন? কারণ আমাদের যে মিডল অর্ডারে একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে, যেখানে নাকি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার লাইক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ রিটায়ারমেন্টে যাওয়ার পরে, সাকিব আল হাসানের কেসটা একটু ডিফারেন্ট, তিনি কিন্তু এখনও রিটায়ারমেন্টে গিয়েছেন কিনা বা আবার ফিরে আসবেন কিনা সেটা নিয়ে একটা কিন্তু কথা চলছে, আলোচনা চলছে। সেইটাকে দূরে রেখে যদি বলি, তাহলে ওই যে একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে যেখানে নাকি আমরা মিডল ওভার্সগুলোতে সিঙ্গেলস বের করতে পারতাম বা রানের চাকাটাকে সচল রাখতে পারতাম, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের এই নিউ জেনারেশনের টিমের ভেতর থেকে কমপ্লিটলি মিসিং দেখা যাচ্ছিল। এবং সেইখানেই কিন্তু একটা যেহেতু ওয়ার্কআউট করছিল না বলেই টিম ম্যানেজমেন্ট লিটন দাসকে মিডল অর্ডারে নিয়ে চিন্তাভাবনা করার কারণে কিন্তু লিটনকে ওডিআই টিমে ব্যাক করে নিয়ে আসে। এবং তার সাথে যেহেতু সৌম্য সরকারকে দিয়ে স্কোয়াডে রাখা হয়েছিল কিন্তু সৌম্যকে খেলানো হচ্ছিল না, সো একটা বলতে পারেন যে দর্শকদের চাপে পড়েই তারা যখন একটি সৌম্যকে ইনক্লুড করে, তখন তারা খেলায় টপ অর্ডারে বা টু বি ভেরি স্পেসিফিক নাম্বার 3-তে। আর এই কারণেই 1 নম্বর পজিশন করে ডাউন হয়ে যায়, 4-এ চলে আসেন শান্ত, 5-এ লিটন এবং 6-এ চলে যায় তাওহিদ হৃদয়। এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে বা এটা নিয়ে কথা হতেই পারে, কারণ নাজমুল হোসেন শান্ত 3 নম্বরে নেমে 13টা ইনিংসে তিনি 50 দেখাই পাননি, কিন্তু যখন নাকি সেকেন্ড ওডিআইতে নাজমুল হোসেন শান্তকে 4 নম্বরে নামানো হলো, তিনি কিন্তু একটা 50 করেছিলেন এবং সেখানে কিন্তু রিটায়ার্ড হার্ট হয়ে ক্র্যাম্পিংয়ের কারণে বের হয়ে যেতে তাকে হয়েছে। কিন্তু লাস্ট ম্যাচটাতে আমরা যেটা দেখতে পেয়েছি, শান্ত একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছেন, লিটন সেখানে এমন সুন্দর করে তাকে সঙ্গ দিতে পেরেছেন বলেই কিন্তু একটা 160 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছে তাদের ভিতরে। এবং কোন সময় এই পার্টনারশিপটা হয়েছিল যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে বাংলাদেশের কিন্তু প্রথম 9 রানের ভেতরে দুইটা উইকেট পড়ে যায় এবং এরপরে 32 রানের ভেতরে বাংলাদেশের যখন থার্ড উইকেটটা পড়ে যায়, তখন কিন্তু বাংলাদেশ একটা প্রেশারেই পড়ে গিয়েছিল। ওই মুহূর্তে বাংলাদেশের সিরিজ জয়টা কি হবে কি না, চিরাঙ্গের উইকেট কিন্তু মিরপুরের উইকেটের থেকেও বেটার উইকেট ছিল, সেইখানে বাংলাদেশের ব্যাটিংটা শুরুতেই কলাপস করার কারণে আমাদের মোড়ের ভেতরে কিন্তু একটা ভয় বা একটা ভীতি কাজ করছিল যে বাংলাদেশ কি এই ম্যাচটাতে ব্যাটিংয়ে কি আবারও ডুবিয়ে দিবে, ম্যাচটাকে আমরা এভাবেই হেরে যাব কি না। সেইখানে এতটা সুন্দর পেশেন্সের একটা দুর্দান্ত এক্সাম্পল সেট করেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথমে কিন্তু তিনি 6 না 7 বল খেলে কোনো রানই করতে পারেননি, সেইখান থেকে কিন্তু তিনি এবং লিটন মিলে যেই ধৈর্যটা ধরে কিছুটা সময় উইকেটে স্পেন্ড করার পরে আস্তে আস্তে করে রানের চাকাটাকে সচল করেছেন বা রান নেওয়া শুরু করেছেন। একটা জিনিস কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে কালকে, যেটা কিনা আমাদের লিটনের কাছ থেকে আমরা সেটা সচরাচর দেখে থাকি না, সেটা হচ্ছে লিটন যখন 35 রানস পর্যন্ত চলে গিয়েছিলেন, ওই 35 রান করার ভেতরে তার ব্যাট থেকে কোনো বাউন্ডারি আসেনি। কিন্তু তাই বলে তিনি কিন্তু বলও বেশি খেলেননি, 35 রান ছিল মনে হয় 50 কি 51 বলে। সো এই 50টা 51টা বল, তার মধ্যে মাত্র 15টা বল কিন্তু তিনি নন স্কোরিং বা নন রান স্কোরিং বল তিনি কনজাম করেছিলেন। কিন্তু ওই 35 রানের ভিতরে কিন্তু লিটনের কোনো বাউন্ডারি ছিল না, এটা দেখতেও কিন্তু ভালো লেগেছিল, কারণ এই কাজটাই কিন্তু সাকিব আল হাসান বা তামিম ইকবাল বা মুশফিকুর রহিমকে দেখা যেত যে তারা কিন্তু সিঙ্গলস বের করতে পারতেন খুব ইজিলি। 119 বলে 105 রান করেছেন, সেখানে কিন্তু তিনি 9টা 4 মেরেছেন এবং 2টা ছক্কা মেরেছেন। নাজমুল হোসেন শান্ত কিন্তু খুবই হয়তোবা এতটা ফ্লুয়েন্ট ইনিংস ছিল না কালকেরটা, বাট খুবই ইম্প্যাক্টফুল ইনিংস ছিল, ওয়ান অফ দ্য বেস্ট অফ হিজ ওডিআই ক্যারিয়ার, এটা বলতেই হবে। কারণ শান্ত কালকে যেভাবে একটা কম্প্যাক্ট ইনিংস খেলেছেন আন্ডার সাচ আ ট্রেমেন্ডাস প্রেশার, সিরিজ জিততে হবে, নিউজিল্যান্ডের এই বি টিমের এগেন্স্টে যদি বাংলাদেশ সিরিজ হেরে যায়, ওই ভীতিটা কিন্তু কাজ করছিল, সেখানে শান্তর এই ইনিংসটা কিন্তু আসলে অ্যাপ্রিসিয়েট করার মতন ছিল।
কিন্তু একটা আফসোস থেকেই যাবে, এত সুন্দর একটা ইনিংস খেলার পরও আমাদের ব্যাটারদের কিন্তু একটা সবথেকে দুর্বলতার জায়গা হচ্ছে ইনিংসটাকে বড় করতে না পারা, বা যখন শান্ত আউট হয়ে যান 42nd ওভারে প্রবাবলি, তখন কিন্তু শান্তর যেটা উচিত ছিল অ্যাক্সিলারেট করা। বাংলাদেশের ইনিংসটা যে শেষ হয় গিয়ে 265-তে, সেটা কিন্তু ইজিলি যদি শান্ত থাকতে পারতেন বা যদি আরেকটু অ্যাক্সিলারেট করা পসিবল হতো তাহিদ হৃদয়ের দ্বারা, তাহলে কিন্তু আমাদের ইনিংসটা কালকে কিন্তু 280-তে পৌঁছাতেই পারত। বাংলাদেশ যখন 265 করে, ইট ওয়াজ এক্সপেক্টেড যে এই উইকেটে সেকেন্ডে ব্যাট করে চেজ করতে যাবে নিউজিল্যান্ড এই টিম নিয়ে, সেখানে ইট উইল নট বি দ্যাট মাচ ইজি ফর দেম, এবং সেটি কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পেয়েছি যখন নাকি নিউজিল্যান্ড অলমোস্ট 160 রানের ভেতরে কিন্তু তাদের যখন নাকি 9th উইকেটটা পড়ে যায়, তখন আমরা এক্সপেক্ট করছিলাম যে বাংলাদেশ মনে হয় এই ম্যাচটা বিশাল ব্যবধানে, মানে 100 রানের ব্যবধানে ম্যাচটা জিতে যাচ্ছে। কিন্তু ওই সময় একটা টুইস্ট হয়, যেটা কিনা ডিন ফক্সক্রফট কোথা থেকে জানি তিনি প্রথমে কিন্তু খুব স্লো খেলছিলেন, বল ব্যাটে কানেক্ট করতে পারছিলেন না, হঠাৎ করে তিনি যেইভাবে করে চার্জ করা শুরু করলেন, যেভাবে করে প্রত্যেকটা বলারকে তুলোধনো করছিলেন, তিনি তানভীরকে যেমনে একই ওভারে 2টা ছক্কা 1টা 4 মারলেন, তিনি মুস্তাফিজকে, কালকের ম্যাচের বেস্ট বলার মুস্তাফিজকে তিনি একই ওভারে 2টা ছক্কা মেরেছেন। মানে তার ব্যাটে যেভাবে করে 6-এর পর 6 দেখতে পাচ্ছিলাম, সেখানে কিন্তু আমরা একটা স্লোলি একটা ভয় মনের ভিতরে ধরছিল যে এই ম্যাচটাও কি আবার হাতছাড়া হয়ে যায় কিনা, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। ডিন ফক্সক্রফট যখন আউট হয়ে যান, নিউজিল্যান্ডের স্কোর ছিল 210 এবং বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতে যায় 55 রানসের ব্যবধানে। বাংলাদেশের বোলিং নিয়ে কথা বলতেই হবে। কালকের ম্যাচে যখন নাকি তাসকিনকে রেস্ট দিয়ে নিয়ে আসা হয় মুস্তাফিজুর রহমানকে, কারণ মুস্তাফিজুর রহমান ফার্স্ট ম্যাচে খেলবেন, ঠিক ম্যাচের টসের আগ মুহূর্তে যখন তিনি ইঞ্জুরির কারণে ছিটকে যান এবং সেখানে শরীফুল রিপ্লেস করেন, এবং পরপর 2 ম্যাচে শরীফুল যেই রকম পারফরমেন্স করেছিলেন, সেখানে তাসকিন কিছুটা অফ ফর্মে বা অফ কালারে থাকার কারণে গতকালকে ম্যাচে কিন্তু তাসকিনকে রেস্টে রেখে দলে নেওয়া হয় মুস্তাফিজুরকে, এবং মুস্তাফিজ যে কাজটা করেছেন সেটা ছিল অসাধারণ। কারণ তিনি তার ক্যারিয়ারের 7 বছর পর 2019 বিশ্বকাপের ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচে পরপর যে 2টা 5 উইকেট পেয়েছিলেন, সেই 5 উইকেটটা লাস্ট ছিল 7 বছর আগে। 7 বছর পরে এসে মুস্তাফিজ তার ক্যারিয়ারে 5 উইকেট হল পেলেন, যেটা কিনা তাকে আর একটা উচ্চতা নিয়ে গেল। কারণ বাঁহাতি ফাস্ট বোলারদের ভেতরে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ 5 উইকেট শিকারী বলারের নাম হচ্ছে মিচেল স্টার্ক, তিনি পেয়েছেন 9টা, এবং সেকেন্ড অবস্থানে যিনি আছেন তিনি হচ্ছেন ওয়াসিম আকরাম, তারও কিন্তু 5 উইকেটের সংখ্যা 6বার ওডিআইতে। তার সাথে এখন জয়েন্টলি সেকেন্ড অবস্থানে কিন্তু আছেন আমাদের মুস্তাফিজুর রহমান। সো মুস্তাফিজের সামনে কিন্তু হি হ্যাজ এ লং ওয়ে টু গো। হু নোজ, মুস্তাফিজুর কিন্তু মিচেল স্টার্ককে পার করে যেতে পারেন একটা সময়, কারণ মিচেল স্টার্কের ক্যারিয়ার শেষ প্রান্তে, মুস্তাফিজুরের ক্যারিয়ারে কিন্তু এখনও অনেকটা সময় বাকি আছে। সো মুস্তাফিজুরের বোলিং কালকেও কিন্তু যেই কাটার, স্লোয়ার এবং ভ্যারিয়েশনটা তিনি দেখিয়েছেন চমৎকার ছিল ওই পিচে। আর তার সাথে বলতে হবেই একজনের কথা, তিনি হচ্ছেন নাহিদ রানা, যিনি কিনা সিরিজের সেরা হয়েছেন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছে নাহিদ রানা। তার যেই ঝলক বা যে চমক তিনি দেখিয়েছেন বোলিংয়ে, তার যে দুর্দান্ত গতি, সেই গতি কিন্তু আমাদেরকে বিস্মিত করে প্রতিবার। কালকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি চিরাংয়ের ওই 40 ডিগ্রি টেম্পারেচারে এতটা তাপদাহর মধ্যে তিনি যেভাবে করে স্পিড জেনারেট করেছেন, 150-48 কনসিস্টেন্ট পেসে তিনি পুরো ওভারটা তিনি তার স্পেলটা তিনি শেষ করেছেন। সেখানে কিন্তু নাহিদ রানা ছিলেন দুর্দান্ত। কালও কিন্তু নাহিদ রানা যখন প্রথম উইকেটটা পেয়েছিলেন, সেটা কিন্তু ছিল খুবই পেসি একটা ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে থেকে বলটা হালকা আউটসুইং করে ব্যাটের মিস করেন, হালকা এজ হয়ে যায় ব্যাটারের, এবং তিনি কিন্তু উইকেটে পেয়ে যান। সেকেন্ড যে উইকেটে পেয়েছেন সেটা ছিল আরও বেশি দুর্দান্ত, যখন কিনা তিনি একটা ফুল লেন্থে বল করেন, স্ট্রেইট ওয়েতে স্টাম্পারকে হিট করে বোল্ড করে দেন। এর আগের বলটাতেও কিন্তু তিনি উইকেট পেতে পারতেন জশ ক্লার্কসনের, কিন্তু সেইখানে পেইসি একটা ডেলিভারি। লিটন দাস কিন্তু ট্রাই করেছিলেন, জাম্প করেছিলেন, কিন্তু আসলে ইট ওয়াজ ভেরি হার্ড টু গ্র্যাব দ্যাট ক্যাচ, যে কারণে ওই ক্যাচটাতে উইকেটটা না পেলেও পরের ডেলিভারিতে কিন্তু তিনি দেখেছেন নাহিদ রানা কিসের, হোয়াট ইজ মেড অফ নাহিদ রানাস ক্যালিবার। সো এখান থেকে বলবো যে নাহিদ রানা আগের সিরিজেও ম্যান অফ দ্য সিরিজ ছিলেন, সেটা ছিলেন যুগ্মভাবে তানজিদ তামিমের সাথে, কিন্তু এই সিরিজে নাহিদ রানা এককভাবে কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হলেন। নাহিদ রানাকে এবং মুস্তাফিজুরকে, যে এখন যেহেতু টি-20 সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয়নি, রেস্টে রাখা হয়েছে, আমরা ভাবছিলাম যে নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান পিএসএল আবার ব্যাক করবেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে
চিন্তিত কিনা, কারণ নাহিদ রানাকে যদি আমরা রেগুলার খেলিয়ে যাই, আমাদের সামনে অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, এই বছরে ইন্ডিয়ার সাথে সিরিজ রয়েছে, আমাদের এই বছরে কিন্তু অনেকগুলো সিরিজ রয়েছে। তো এত হেক্টিক একটা স্কেজুলের ভেতরে যদি নাহিদ রানার মতন বলারকে আমরা রেগুলার খেলাতে থাকি, টিম ফর্মেটে খেলাতে থাকি, তাহলে সেটা কিন্তু আবার ব্যাকফায়ার করতে পারে। কারণ একটা বলার যদি ইনজুরিতে পড়ে যান, তাহলে তিনি তার রিদম বা তিনি তার এই ফর্মটাকে হারিয়ে ফেলতে পারেন, যেটা আমরা দেখছি এবাদতের ক্ষেত্রে। এবাদত কিন্তু ইনজুরিতে পড়ার আগে বাংলাদেশের টপ ফাস্ট বলার ছিলেন এবাদত হোসেন, কিন্তু সেখান থেকে এবাদতকে ইনজুরির পরে ফিরে আসতে কিন্তু অনেক স্ট্রাগল করতে দেখা যাচ্ছে। এবাদত যদিও ডোমেস্টিকে পারফর্ম করছেন, কিন্তু তার জায়গায় যে দখল করে নিয়েছেন নাহিদ রানা বা মুস্তাফিজ বা তাসকিন বা শরীফুল বা হাসান মাহমুদ বা তানজিম সাকিব, দেখেন পেস ব্যাটারি বাংলাদেশের যে এতটা এখন চমৎকার একটা পেস রেভলিউশন ঘটেছে, সেখানে এবাদতের মতন টপ ক্লাস বলারকে ফিরে আসতে বা জায়গা পেতে কিন্তু কষ্ট পেতে হচ্ছে। সেখানে নাহিদ রানা মতন বলারকে কিন্তু আমরা হারাতে চাইবো না, কারণ সামনের ওয়ার্ল্ড কাপ যেটা হবে 2027 ওয়ার্ল্ড কাপ, সেটা কিন্তু হবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। ওই কন্ডিশনে নাহিদ রানার 150 পেস, হোয়াট ইট উইল ফিল লাইক একবার একটু ভেবে দেখেন। বাউন্স এবং পেসটার স্বর্গরাজ্য যে বলা হয় অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকান কন্ডিশনকে, সেখানে নাহিদ রানা যদি ফিট এবং পুরোপুরি রিদমে থাকেন, তাহলে বাংলাদেশের জন্য কতটা অ্যাডেড অ্যাডভান্টেজ হতে যায় বা হতে যেতে পারে। এই কারণে আমি বলছি যে পিএসএলে যেতে না দেওয়ার জন্য বলা বা এনওসি গ্র্যান্ট না করাটা আমার কাছে মনে হয় খুবই দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বা সাহসী সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই প্লেয়ারদেরকে রেস্টে রেখে ওদের ইনজুরি ম্যানেজমেন্টটাকে কিন্তু ঠিক মতন ম্যানেজ করতে হবে, বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু বিসিবিকে কাজ করতে হবে। সেই পথেই কিন্তু বিসিবি হাঁটছে, এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। এবং শেষ করব একটা কথা দিয়ে, বাংলাদেশ পরপর 3টা ওডিআই সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে, তারপর পাকিস্তানের সাথে, এবং ফাইনালি আমরা নিউজিল্যান্ডের সাথে সিরিজটা জিতে গেলাম। পরপর 3টা সিরিজ জেতার কারণে কিন্তু আমাদের র্যাঙ্কিংয়েও একটু অবস্থানটা স্ট্রং হয়েছে। আমাদের যে একটা ভীতি কাজ করছিল 2027 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশনে, সেইটাও কিন্তু খানিকটা আমাদের ভীতিটা কেটে গিয়েছে বলেই আমি ধারণা করব, বা আশা রাখছি যে আমাদেরকে এই কোয়ালিফিকেশনে আর কোনো রকম কোনো ভয় বা ভীতি পেতে হবে না। আশা করি যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখলেন, তারা আমার এই 3টা পয়েন্টে, শান্তর নাম্বার 4-এ এসে ব্যাট করাটা কি একটা ভালো সিদ্ধান্ত হয়েছে কিনা টিম ম্যানেজমেন্টের, এবং তার সাথে যদি বলি যে একটা আক্ষেপ ছিল যে আমরা বাংলা ওয়াশ কিন্তু করতেই পারতাম নিউজিল্যান্ডের এই টিমটাকে, সেইটা যেহেতু করতে পারিনি, সেইটা কি আপনারাও একমত কিনা যে এটা করতে পারলে হয়তো আমাদের আরও একটা বাংলা ওয়াশ কমপ্লিট হয়ে যেত। এবং ফাইনালি নাহিদ রানাকে এবং মোস্তাফিজুর রহমানকে পিএসএলে যে না পাঠানোর সিদ্ধান্তটা, সেটা কি ঠিক ছিল বা ঠিক হয়েছে কিনা বলে আপনারা কি মনে করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।